এক রাতের সময় ছিল। শহরের চকচকে আলোর নিচে একটা বিলাসবহুল ক্যাফে দ্য ভেলভেট ব্রুয়ের পিছনের সরু গলিতে বৃষ্টির জল জমা মেঝেতে বসেছিল একটি রোগা, কাঁপতে থাকা মেয়ে, রিয়া। দুদিন ধরে সে কিছুই খায়নি। ক্ষুধা আর ঠান্ডায় তার শরীর দুর্বল হয়ে পড়েছিল। কিন্তু আজ তার সবচেয়ে বড় যন্ত্রণা পেটের নয়, তার আত্মসম্মান ছিল। কিছুক্ষণ আগে এক লোক তাকে আটকে বলেছিল, চলো, ১,৫০০ টাকা দিচ্ছি, মাত্র ১ ঘন্টার কাজ, বুঝতেই পারছো তো? রিয়া কাঁপতে কাঁপতে বলেছিল, আমি সেই ধরনের মেয়ে নই। আমি খেতে চাই, কিন্তু নিজেকে বিক্রি করে নয়। আর সেই লোকটা কাকে অপমান করে চলে গিয়েছিল, পিছনে নোংরা দৃষ্টি ফেলে। রিয়া সেখানেই বসে কাঁদছিল। তখনই একটা কালো গাড়ি ক্যাফের পিছনে এসে থামল। দরজা খুলল এবং বাইরে নামল আদিত্য শর্মা, ক্যাফের মালিকের ছেলে, শহরের সবচেয়ে ধনী যুবক। সে ফোনে কারো সাথে তর্ক করছিল। বাবা, আমি ক্যাফেকে এভাবে চালাতে চাই না। সস্তা মাল দিয়ে কোনো পেস্ট্রি বানাতে পারবো না। গ্রাহকদের সাথে এটা অন্যায়। প্লিজ বুঝুন তো। সে ফোন কেটে বিরক্ত হয়ে সামনে এগোতেই তার চোখ রিয়ার ওপর পড়ল। সে দেখল একটা সাধারণ গরিব কিন্তু অসম্ভব সুন্দরী মেয়ে ভেজা মেঝেতে বসে কাঁদছে। আদিত্য ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়াল। রিয়া ভয় পেয়ে বলল, আমি আমি ভিক্ষা চাইছি না, আমি চলে যাচ্ছি। আদিত্য শান্ত স্বরে বলল, কেউ তোমাকে বিরক্ত করেছে? রিয়া কোনো উত্তর দিল না, শুধু চোখ সরিয়ে নিল। আদিত্য তার কনুয়ের নীল দাগগুলো আগেই দেখেছিল। তার বুকে হালকা একটা ব্যথা জেগে উঠল। সে পকেট থেকে টাকা বের করতে গিয়েও থেমে গেল। এটা তার অভ্যেস ছিল। কিন্তু তারপর ঝুঁকে বসল এবং জিজ্ঞেস করল, কিছু খাবে? রিয়া চমকে উঠল। এই একই প্রশ্ন কিছুক্ষণ আগে তার আত্মায় আঘাত করেছিল। কিন্তু এই কণ্ঠে লোভ নয়, উদ্বেগ ছিল। সে খুব ধীরে ধীরে বলল, হ্যাঁ, কিন্তু আমি দান নিই না। আদিত্য মাথা নাড়ল। তাহলে কাজ করবে? রিয়ার চোখ বড় বড় হয়ে গেল। কাজ? এই বড় ক্যাফেতে? আমার মতো মেয়ে? আদিত্য আরও বলল, দ্য ভেলভেট ব্রুতে লোকের অভাব, তুমি চাইলে আজ থেকেই শুরু করতে পারো। রিয়ার কাছে এটা অবিশ্বাস্য মনে হলো। সে তিক্ত স্বরে বলল, এত বড় জায়গায় আমি? লোকে কি বলবে? আদিত্য গম্ভীর স্বরে বলল, সেটা তুমি ভেবো না। রিয়া চুপ করে থাকল। আদিত্য তার হাত বাড়িয়ে দিল, চলো। রিয়ার মনে ডজনখানেক ভয় জেগে উঠল। কোনো ফাঁদ নয় তো? আগের লোকটার মতো কিছু নয় তো? কিন্তু আদিত্যের চোখে সেই জিনিসটা ছিল না। হঠাৎ সে বলল, আমি কিছুই জানি না। আদিত্য হালকা হাসল। ঠিক আছে, শেখানো হবে। কয়েক সেকেন্ড নীরবতার পর রিয়া সাহস করে তার হাত ধরল। তারা ভিতরে পৌঁছাতেই ম্যানেজার বলল, স্যার, এই মেয়ে এই ক্যাফেতে? গ্রাহকরা কি ভাববে? আদিত্যের গলার স্বর তীক্ষ্ণ হয়ে গেল। গ্রাহকরা কিছু ভাববে না। আর এই মেয়ে এখন থেকে স্টাফ, বুঝলে? ম্যানেজার চুপ হয়ে গেল। আদিত্য একজন মহিলা সুপারভাইজারকে ডাকল এবং বলল, একে পরিষ্কার পোশাক দাও, খাবার দাও, আর কাল থেকে কাজ শেখানো শুরু করো। রিয়া যখন প্লেটে গরম খাবার পেল তখন তার চোখ জলে ভরে এলো। সে চুপচাপ বসে রইল, হাত কাঁপছিল। আদিত্য কিছুটা দূরে দাঁড়িয়ে তাকে দেখছিল। তারও প্রথমবারের মতো কোনো অপরিচিতকে সাহায্য করে এমন এক শান্তি মিলেছিল যা সে বুঝতে পারছিল না। পরের দিন সকালে ক্যাফের বেকারি সেকশন সবসময়ের মতোই হইচইয়ে ভরা ছিল। অর্ডার, সময়, চাপ। কিন্তু সেই তাড়াহুড়োর মাঝে রিয়া চুপচাপ দাঁড়িয়েছিল, যেন কোনো ঝড় থেকে বেরিয়ে এসেছে। সুপারভাইজার স্মিতা তাকে দেখল এবং একটু খোঁটা দিয়ে বলল, এখানে কাজ সহজ নয়। তুমি কখনো পেস্ট্রি বানিয়েছ? রিয়া শান্ত স্বরে বলল, না, কিন্তু আমি শিখে নেব। তারা তাকে সবচেয়ে নিচু কাজ দিল, বাসন মাজা, আটা পরিষ্কার করা, মেঝে ঝাড়া। কিন্তু রিয়া একবারও অভিযোগ করল না। তার হাত ছিলে গেল, আঙুল লাল হয়ে গেল, ঘষতে ঘষতে কবজি শক্ত হয়ে গেল। তবুও সে চুপচাপ কাজ করে যেতে লাগল, কারণ বাইরের জীবন এর চেয়ে অনেক কঠিন ছিল। সন্ধ্যায় আদিত্য বেকরিতে এলো। সে রিয়াকে দেখল, ভেজা হাতে ইটো বাসন মাজার সময় ঝুঁকে থাকা শরীর, তবুও চোখা এক অদ্ভুত জেদ। আদিত্য জিজ্ঞেস করল, ক্লান্ত লাগছে? রিয়া কিছু বলার আগেই ম্যানেজার এসে বলল, স্যার, আজ ভিআইপি গ্রাহক আসছেন, শেফের মেজাজ খারাপ, কোনো ভুল হলে ক্যাফের নাম খারাপ হবে। আদিত্য তাকে মাঝপথেই থামিয়ে দিল, তুমি তোমার কাজ করো। তাকে বলো মেজাজ ঠিক করতে আর কাজে মন দিতে, আর এই মেয়েকে বিরক্ত করবে না। ম্যানেজার চুপ হয়ে গেল। বেকারিতে হঠাৎ হইচই পড়ে গেল। শেফ বিক্রম রাগে চিৎকার করছিল, চকলেট ব্যাটার পুড়ে গেছে, কোন অপদার্থ এটাকে ওভেনে ফেলে রেখেছিল? সবাই ভয়ে পেয়ে গেল, কেউ এগোল না।
রিয়ার মনে হলো যেন এই কণ্ঠস্বর তার আগের জীবনের গালাগালির মতো। আরেকটা অভিযোগ, আরেকটা অপমান। কিন্তু সে ধীরে ধীরে বলল, যদি একটু দুধের গুঁড়ো মিশিয়ে অল্প আঁচে নাড়ানো যায় আর ওপর থেকে কোকো পাউডার ছড়ানো যায়, তাহলে তিক্ত স্বাদটা কমে যাবে। পুরো বেকারি একদম চুপ। শেফ রেগে উঠল, তুই আমাকে শেখাবি? তুই জানিসই বা কি? আদিত্য সব দেখছিল। সে এগিয়ে এসে বলল, করে দেখি। শেফ অনিচ্ছা সত্ত্বেও তেমনই করল। কয়েক মিনিট পর যখন ব্যাটার তৈরি হল, সে চেখে দেখল এবং তার ভুরু উঠে গেল। আদিত্য জিজ্ঞেস করল, কেমন হয়েছে? শেফ অন্যমনস্ক স্বরে বলল, একদম ঠিক, আগের চেয়ে অনেক ভালো। সবার দৃষ্টি রিয়ার উপর নিবদ্ধ ছিল। সে ঘাবড়ে গিয়ে বলল, আমার মা বলতো খাবার নষ্ট করতে নেই, যা আছে তা দিয়েই ঠিক করে নিতে হয়। আদিত্য ধীর স্বরে বলল, তোমার ভেতরে প্রতিভা আছে রিয়া, খুব ভালো। স্মিতার প্রথমবারের মতো তার উপর গর্ব অনুভব হল, কিন্তু চেহারায় সেটা প্রকাশ করল না। রাতে কাজ শেষ হলে রিয়া লকার রুমে বসেছিল। তার হাত ব্যথা করছিল, কিন্তু তার ঠোঁটে হালকা হাসি ছিল। তখনই দরজা খুলল। আদিত্য ভেতরে এলো, হাতে ফার্স্ট এইড বক্স নিয়ে। রিয়া চমকে গেল, আপনি এখানে? আদিত্য শান্ত স্বরে বলল, হাত ধো, ব্যান্ডেজ করে দিচ্ছি। রিয়া হাত লুকাতে লুকাতে বলল, দরকার নেই স্যার, ব্যথার অভ্যাস আছে আমার। আদিত্য ধীরে ধীরে বলল, ব্যথা অভ্যাস হয়ে গেলে মানুষ খুশি হওয়া ভুলে যায়। সে জোর করল না, শুধু বক্সটা তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, নিজে করে নাও। রিয়া বক্সটা নিল। আদিত্য ঘুরে যেতে লাগল। তখনই রিয়া ধীর স্বরে বলল, আজ কেউ প্রথমবার আমার কথা শুনল, ভালো লাগল। পরের দিন সকালে রিয়া বেকারিতে একটু আগেই চলে এলো। মানুষজন ধীরে আসতে শুরু করল, কিন্তু আজ তার দিকেই বেশি নজর পড়ছিল। কালকের ব্যাটার ঠিক করার ঘটনা সবার মধ্যে আলোচনার বিষয় হয়ে গিয়েছিল। স্মিতা এসেই বলল, আজ তুমি ক্রিম ফিলিং সেকশনে থাকবে, বাসন মাজার কাজ অন্য কেউ করবে। রিয়া চমকে গেল, কিন্তু কালই তো আমি শুরু করেছিলাম। স্মিতা হালকা বিরক্তির সাথে বলল, দেখো, যাদের মাথায় বুদ্ধি আছে তাদের এগিয়ে রাখতে হয়, এবার শুরু করো। রিয়া মাথা নিচু করে বলল, ঠিক আছে। সে ক্রিম তৈরি করতে শুরু করল। তার হাত দ্রুত চলছিল, কিন্তু মনোযোগ ছিল আরও তীক্ষ্ণ। শেফ বিক্রম দূর থেকে সব দেখছিল। কালকের ঘটনায় তার অহংকার আঘাত পেয়েছিল, কিন্তু আজ সে রিয়ার মধ্যে আলাদা কিছু অনুভব করছিল। কিছুক্ষণ পর সে কড়া গলায় বলল, আরে মেয়ে, এভাবে ক্রিম ফেটায় না, এটা ক্যাফে, রাস্তার দোকান নয়। রিয়ার সাথে সাথে হাত থামিয়ে বলল, আপনি দেখিয়ে দিন, আমি তেমনই করে নেব। বিক্রম আশা করেনি যে সে তর্ক করবে না। সে বলল, চলো, এইভাবে। রিয়া মনোযোগ দিয়ে দেখতে থাকল, তারপর আবার করে দেখালো। এবার শেফ অনিচ্ছা সত্ত্বেও বলল, ঠিক আছে। দুপুরে হঠাৎ হল থেকে আওয়াজ এলো, অর্ডার বাতিল করো, এসব কি বানিয়েছ তোমরা? ভিআইপি গ্রাহক বেকারিতে ঢুকে পড়ল। সবাই ভয় পেয়ে গেল। বিক্রম এগিয়ে গেল, স্যার, কি সমস্যা? গ্রাহক প্লেটটা টেবিলে আঁচড়ে ফেলল। এই কেক অতিরিক্ত শক্ত, এটা 5 তারা ক্যাফে নাকি চ্যারিটি দোকান? নীরবতা নেমে এলো। আদিত্য ঠিক সেই সময় ভেতরে এলো এবং বলল, স্যার, আমি দেখছি, আপনি নতুন ডেজার্ট পাচ্ছেন, 2 মিনিট। গ্রাহক রাগে গজগজ করতে করতে বাইরে চলে গেল। বিক্রম টেনশনে পা ঠুকতে ঠুকতে বলল, এখন এই অবস্থায় 2 মিনিটে নতুন কেক কীভাবে তৈরি হবে? রিয়া এগিয়ে এলো, আমার কাছে একটা আইডিয়া আছে। বিক্রম রেগে উঠল, এখন এটাও বলবে যে ডেজার্টও বানাতে পারে? রিয়া দৃঢ়তার সাথে বলল, আমি ফ্যান্সি ডেজার্ট কিছু জানি না, তবে নষ্ট হয়ে যাওয়া জিনিস কিভাবে ঠিক করতে হয় তা জানি। আদিত্য বলল, বলো। রিয়া কেকটা তুলল, তার গঠন দেখল এবং বলল, এটা প্যানে দিন, তারপর সামান্য মাখন আর ভ্যানিলা। অতিরিক্ত শক্ত কেক মাখন টেনে নেয় এবং নরম ভাবটা ফিরে আসে। ওপর থেকে ফ্রেশ ফল আর চকলেট চিপস দিয়ে মুচমুচে করে দিন, স্বাদ ঠিক হয়ে যাবে। বিক্রম চুপ হয়ে গেল। আদিত্য সময় নষ্ট না করে বলল, করো। 2 মিনিট পর প্লেট সাজিয়ে তৈরি হয়ে গেল। আদিত্য নিজেই গেল এবং গ্রাহককে দিল। 1 মিনিট পর গ্রাহক ফিরে এলো, কিন্তু এবার তার চেহারা শান্ত ছিল। এবার ঠিক আছে, ভালো। হলে পিনপত নীরবতা। বেকারিতে সবার নজর রিয়ার দিকে। বিক্রম ধীরস্বরে বলল, এই মেয়ে কৌশল জানে। রিয়া ধীরস্বরে বলল, গরিব ঘরে এটাই তো শিখতে হয়, যা আছে তা দিয়ে কিভাবে ভালো কিছু তৈরি করা যায়। আদিত্যের চোখে গর্ব ঝলমল করে উঠল। সন্ধ্যের সময় যখন সবাই চলে যাচ্ছিল, স্মিতা রিয়াকে বলল, তুমি খুব তাড়াতাড়ি শেখো, কিন্তু যদি কেউ বিরক্ত করে আমাকে বলো। রিয়া হাসল না, তবে বলল,
ধন্যবাদ ম্যাডাম। সে বাইরে বের হতেই দেখল আদিত্য রিসেপশনে দাঁড়িয়ে আছে। সে ডাকল, রিয়া। সে থেমে গেল। আদিত্য তার সামনে এলো। আজ তুমি আবার ক্যাফেকে বাঁচিয়েছ। রিয়া অবাক হয়ে বলল, আমি তো শুধু যা মনে এলো তাই বলেছিলাম। আদিত্য গম্ভীর স্বরে বলল, এটাই তো আসল পার্থক্য। বাকিরা বই থেকে শেখে, তুমি জীবন থেকে শেখো। রিয়ার বুক দ্রুত ধুকপুক করতে লাগল। সে কিছুই বলতে পারল না। আদিত্য একটা কাগজ বাড়িয়ে দিল। এটা তোমার জয়নিং ফর্ম। আজ থেকে তুমি ট্রেনি বেকার অ্যাসিস্ট্যান্ট, বেতনও শুরু। রিয়া কেঁপে উঠল, বেতন? আমি এতটা যোগ্য নই। আদিত্য মাঝপথেই বলে উঠল, তুমি যোগ্য, এবং এর চেয়েও বেশি কিছুর যোগ্য। কিছুক্ষণ দুজনেই চুপ থাকল। তারপর রিয়া খুব ধীর গলায় বলল, ধন্যবাদ স্যার। রিয়া এখন ট্রেনি বেকার অ্যাসিস্ট্যান্ট ছিল। একদিন দুজন স্টাফ তার পিছনে কথা বলছিল। শুনেছি একে আদিত্য স্যার নিজে নিয়ে এসেছেন। হ্যাঁ, তাই তো এত তাড়াতাড়ি প্রমোশন পেয়ে গেল। ক্যাফের সবাই বোঝে, কে জানে কিভাবে সে স্যারকে জালে ফাঁসিয়েছে। রিয়া শুনতে পেল। বুকে ব্যথা বিঁধল, কিন্তু সে কোনো উত্তর দিল না। কারণ গরিবই তাকে শিখিয়েছিল দুনিয়ার সব কথার জবাব দেওয়া জরুরি নয়। সেই সন্ধ্যায় একটা বড় ইভেন্ট ছিল, ক্যাফের বার্ষিক উৎসব। অনেক ব্যবসায়ী আর মিডিয়া আসার কথা ছিল। শেফ বিক্রম টেনশনে ছিল। সে চিৎকার করছিল, সবকিছু একদম নিখুঁত হওয়া চাই, একটা ভুলও যেন না হয়। কিন্তু হঠাৎ একটা টেবিল থেকে জোরালো আওয়াজ এলো, আরে এটা কি করেছেন আপনারা? এই ডেজার্ট আমাদের অর্ডারের সাথে মিলছে না। এটা একজন বড় ব্যবসায়ীর খারাপ প্রতিক্রিয়া ছিল। বিক্রম ঘাবড়ে গেল। স্টাফরা এদিক ওদিক ছুটতে লাগল। আদিত্য সাথে সাথে পৌঁছল। কি হয়েছে? গ্রাহক বলল, স্বাদ মিলছে না, একেবারে আলাদা। বিক্রম বিড়বিড় করল, আমার সেকশনের ডেজার্ট তো পারফেক্ট ছিল, এটা কিভাবে হলো? তখনই রিয়া এগিয়ে এলো, আমি কি প্লেটটা দেখতে পারি? সবাই চুপ হয়ে গেল। আদিত্য তার দিকে তাকাতে লাগল। রিয়া ডেজার্টটা দেখল, চেখে দেখল এবং বলল, এতে যে বেস আছে সেটা আমাদেরটা নয়, কেউ ভুল করে স্টোরের পুরনো মাল নিয়ে এসেছে। বিক্রম ভয় পেয়ে গেল, কি? তুমি কিভাবে চিনলে? রিয়া বলল, যে মালগুলো আমি বানিয়েছিলাম সেগুলোতে হালকা সুবাস ছিল, এটাতে নেই, এটা পুরনো। আদিত্য সাথে সাথে নির্দেশ দিল, নতুন বেশ বানাও, এক্ষুনি। বিক্রম বলল, কিন্তু এত তাড়াতাড়ি? রিয়া ধীর স্বরে বলল, আমি বানিয়ে দেব? বিক্রম, ম্যানেজার সবাই চমকে গেল। আদিত্য তৎক্ষণাৎ বলল, হ্যাঁ, এগিয়ে যাও। রিয়া বেকারির মাঝখানে দাঁড়াল। তার হাত দ্রুত চলতে লাগল। ময়দা, চিনি, সুগন্ধি, তার প্রতিটি নড়াচড়া এমন ছিল যেন কাউকে মনে করে সে বানাচ্ছে, হয়তো তার মাকে। বিক্রম তাকে দেখতে থাকল। 2 মিনিট পর সে বেসটা চেখে একেবারে থমকে গেল। এটা তো একদম ক্যাফের সিগনেচার ডেজার্টের মতো। আদিত্যের চেহারায় গর্ব ও স্বস্তি দুটোই ছিল। নতুন ডেজার্ট তৈরি হলো। গ্রাহক চেখে হেসে মুখে বলল, এবার ঠিক আছে, খুব ভালো। স্বস্তির ঢেউ পুরো বেকারিতে বয়ে গেল। আদিত্য রিয়াকে বলল, তুমি আজ আবার সবকিছু বাঁচিয়ে দিলে। রিয়া খুব ধীরে ধীরে বলল, আমি শুধু চাই কেউ আমার কাজ দেখুক, আমার অতীত নয়। আদিত্য তার দিকে ঝুঁকে বলল, তোমার অতীত তোমারই, কিন্তু তোমার সামনের পথ? রিয়া জিজ্ঞেস করল, কি? আদিত্য নরম গলায় বলল, সেটা এবার বদলাতে চলেছে। সেই রাতে দুজনের চোখেই নতুন কিছুর জন্ম নিয়েছিল, কিন্তু দুজনের কেউই তা স্বীকার করার সাহস পাচ্ছিল না। ইভেন্টের পরের দিন ক্যাফেতে সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু রিয়ার চারপাশে এক অদ্ভুত ফিসফিসানি চলছিল। সম্মান এবং সন্দেহ দুটোরই মিশ্রণ। স্মিতা তার কাছে এলো এবং হালকা হাসির সাথে বলল, কাল ভালো কাজ করেছ। রিয়া বলল, আমি শুধু আমার দায়িত্ব পালন করছিলাম। স্মিতা তাকে মনোযোগ দিয়ে দেখল, তোমার ভেতরে আলাদা কিছু আছে মেয়ে। রিয়া উত্তর দিতেই যাচ্ছিল, এমন সময় ম্যানেজার তাকে ডাক দিল, তোমাকে আদিত্য স্যারের অফিসে ডাকা হয়েছে। সে ধীরে ধীরে অফিসে পৌঁছল। দরজা অর্ধেক খোলা ছিল। ভেতরে আদিত্য কারো ওপর ফোনে রাগ করছিল। আমি বলেছিলাম ওর থেকে দূরে থাকতে, ওকে বিরক্ত করার সাহস কি করে হলো? রিয়া থমকে গেল। এই কথাটা কি তার ব্যাপারে ছিল? আদিত্য তাকে দেখা মাত্রই নিজেকে সামলে নিল এবং ফোন কেটে দিল। ভেতরে এসো। রিয়া চুপচাপ বসে পড়ল। আদিত্য কয়েক সেকেন্ড তাকে দেখতে থাকল, তারপর সোজা আসল কথা এলো। স্টাফের কিছু লোক তোমার সম্পর্কে ভুল কথা ছড়াচ্ছে। আমি চাই তুমি জানো যে এতে তোমার কোনো দোষ নেই। রিয়া ধীর স্বরে বলল, আমি এসব কথা শুনতে অভ্যস্ত। কিন্তু আমি নই। আদিত্যের কণ্ঠস্বর একটু কড়া ছিল। আমি চাই না কেউ তোমাকে আঘাত করুক। রিয়া তার এই কথায় অস্বস্তি বোধ করল। আপনি এমনটা কেন অনুভব করছেন?
আদিত্য তার দিক থেকে দৃষ্টি সরিয়ে নিল। কিছুক্ষণ পর বলল, কারণ তোমাকে এই জায়গার মনে হয় না, তুমি অন্যরকম জীবনের যোগ্য। রিয়া প্রথমবারের মতো তার ওপর গলা চড়াল। যোগ্য? আমি জীবনে কোন যোগ্যতা পেয়েছি? আদিত্য চুপ হয়ে গেল। রিয়ার গলায় একটু কাঁপছিল, তবে তাতে দৃঢ়তা ছিল। আমি এখানে কাজ করতে এসেছি, কারো দয়ায় বাঁচতে নয়। আদিত্য ধীরে ধীরে বলল, তুমি ভুল বুঝছ। তাহলে ঠিকটা বুঝিয়ে দিন। এই দুটো বাক্যের মাঝে বাতাস ভারী হয়ে উঠল। আদিত্য গভীর শ্বাস নিল এবং বলল, তোমার সামর্থ্য আমি দেখতে পাই, শুধু এইটুকুই। রিয়া মাথা নিচু করে নিল। দুজনের মাঝে না বলা এক উত্তেজনা ভাসতে থাকল, এবং সেই অজানা অনুভূতির ভয়ে আদিত্য কথা ঘুরিয়ে নিল। শেফ বিক্রম তোমার সাথে কথা বলতে চায়, যাও। রিয়া উঠে দাঁড়াল, কিন্তু বাইরে বেরোনোর সময় তার পা ধীর চলছিল, যেন কিছু একটা তাকে পেছন দিকে টানছিল। বেকারিতে শেফ বিক্রম আশ্চর্যজনকভাবে শান্ত ছিল। সে রিয়াকে চেয়ারে বসতে বলল, কাল তুমি যা করেছ, তারপর আমার কাছে তোমাকে আটকানোর কোনো কারণ নেই। রিয়া বুঝতে পারল না, কি জিনিস থেকে আটকানোর? বিক্রম একটা ফাইল তার দিকে বাড়িয়ে দিল। ট্রেনিং বাদ দিয়ে সরাসরি জুনিয়র বেকারের পজিশন, এটা তোমার জন্য প্রমোশন। রিয়া স্তব্ধ হয়ে গেল, কথা তার গলায় আটকে গেল। বিক্রম হাসতে হাসতে বলল, ভয় পেও না, তুমি যোগ্য। রিয়া ফাইল ধরল এবং জিজ্ঞেস করল, আদিত্য স্যার কি জানেন? বিক্রম উত্তর দিল, আইডিয়াটা ওনারই ছিল, কিন্তু সিদ্ধান্ত আমার। রিয়া ফাইল নিয়ে বাইরে বেরোল। মনটা ভারীও ছিল, আবার হালকাও। রাতে সে একা লকার রুমে বসে ফাইলটা দেখছিল। সেই পাতাগুলোর মাঝেই যেন তার অতীত চাপা পড়েছিল। পরের দিন সকালে ক্যাফের বেকারির পরিবেশ আলাদা ছিল। সবাই জানত যে রিয়া এখন জুনিয়র বেকার, সেই মেয়েটাই যে কয়েকদিন আগে একবেলা খাবারের জন্য রাস্তায় ঘুরছিল। কিছু মানুষ চুপ ছিল, কেউ প্রশংসা করছিল, আর কেউ ঈর্ষায় জ্বলছিল। কিন্তু রিয়া শান্ত ছিল, যেন সে নিজেও এখনও এই পরিবর্তনে বিশ্বাস করতে পারছিল না। স্মিতা তার কাছে এলো। কখনো ভেবেছিলাম তোমাকে দেখে আমার গর্ব হবে? রিয়া হেসে দিল। কখনো ভাবিনি যে আমি হাসতে পারব। দুজনের মধ্যে প্রথমবারের মতো এক সত্যিকারের বন্ধুত্বের শুরু হল। দুপুর পর্যন্ত কাজ স্বাভাবিক ছিল, কিন্তু আদিত্য সারা সকাল বেকারির আশেপাশেই ঘুরঘুর করছিল। দৃষ্টি রিয়ার ওপর গিয়ে আটকে যেত, তারপর সে নিজেকে আটকে নিত। সন্ধে নাগাদ রিয়া সিগনেচার টুইস্টের সাথে একটা নতুন ডেজার্ট বানালো। শেফ বিক্রম সেটা চেখে বলল, এটা শুধু ভালো নয়, এটা মনে রাখার মতো। রিয়া ফাইলটা বুকে জড়িয়ে ধরল। প্রথমবারের মতো তার মনে হল সে কোথাও একটা পৌঁছাচ্ছে। কিন্তু এরই মাঝে একজন অনাকাঙ্ক্ষিত অতিথি ক্যাফেতে প্রবেশ করল। এক লোক, নোংরা, উস্কো খুস্কো, মদের গন্ধ মাখা। তার চোখ লাল ছিল, হাঁটা টলমলে। সে সোজা বেকারির দিকে এগোল। রিয়া তাকে দেখামাত্রই তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে ছিল তার সৎ ভাই, সেই লোকটা যে তার মাকে বছরের পর বছর ভয় দেখিয়েছিল, সেই লোকটা যে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, যার হাত থেকে বাঁচতেই সে শহরে পালিয়ে এসেছিল। সে উঁচু গলায় বলল, ওরে, এখানে লুকিয়ে বসে আছিস তুই? বেকারির সবাই থেমে গেল। আদিত্য দূর থেকে দৌড়ে এলো। কে তুমি? সে কঠোর স্বরে জিজ্ঞেস করল। ভাই হাসতে হাসতে বলল, আমি ওর রক্তের আত্মীয়, আর এই মেয়ে আমার টাকার দেনাদার। রিয়া কেঁপে উঠল, মুখ থেকে কোনো কথা বেরোল না। আদিত্য তার সামনে এসে দাঁড়াল। এখান থেকে বেরিয়ে যাও, এক্ষণেই। ভাই গর্জন করে উঠল, তুই কে রে মাঝখানে কথা বলার? আদিত্যের কণ্ঠস্বর আরও কড়া হয়ে গেল, আমি এই ক্যাফের মালিক। রিয়ার হৃৎস্পন্দন যেন থেমে গেল। কিন্তু ভাই চিৎকার করে উঠল, ও আমার জিনিস। ঠিক সেই মুহূর্তেই রিয়াও চিৎকার করে উঠল। তার গলার আওয়াজ প্রথমবারের মতো এত চড়া ছিল, আমি কারো জিনিস নই। পুরো বেকারিতে পিন পতন নীরবতা ছেয়ে গেল। রিয়ার হাত কাঁপছিল, কিন্তু তার কণ্ঠস্বর মজবুত ছিল। আমি আপনার দেনাদার নই, আপনার বন্যিনী নই, আমি কোথাও যাচ্ছি না। ভাই তার দিকে এগোলো, কিন্তু আদিত্য তার রাস্তা আটকে দাঁড়াল। আর এক পা বাড়ালে পুলিশ ডাকব। আদিত্যের চোখের রাগও ছিল, আবার রিয়ার জন্য ভয়ও ছিল। ঠিক সেই মুহূর্তেই সিকিউরিটি চলে এলো এবং সেই লোকটাকে বাইরে নিয়ে গেল। যেতে যেতে ভাই চিৎকার করে বলল, তুই ফিরে আসবি, তোর সত্যি সবার সামনে আনব। আদিত্য গর্জন করে বলল, আর একটা শব্দ বললে এখান থেকেই জেলে যাবি। দরজা বন্ধ হয়ে গেল এবং বাইরে নীরবতা ছড়িয়ে পড়ল। রিয়া সেখানেই দাঁড়িয়ে রইল, শ্বাসপ্রশ্বাস দ্রুত, চোখ ভিজে। আদিত্য তার কাছে এলো,
খুব ধীর আর নরম গলায় জিজ্ঞেস করল, তুমি ঠিক আছো? রিয়া মাথা নাড়ল, মিথ্যে করে। তার গাল বেয়ে চোখের জল গড়িয়ে পড়ল। আদিত্য তার চোখের জল মুছার চেষ্টা করল না, শুধু তার সামনে দাঁড়িয়ে রইল, যেন বলতে চাইছিল যে সে একা নয়। রিয়া ফিসফিস করে বলল, আমি এখান থেকে আবার চলে যেতে ভয় পাই। আদিত্য তার চোখের দিকে তাকিয়ে বলল, তাহলে যেও না, এই জায়গাটা এখন তোমার, আর আমিও। রিয়া থমকে গেল। আপনি? আদিত্য প্রথমবারের মতো কোনো দ্বিধা ছাড়াই বলল, হ্যাঁ, আমি তোমার পাশে দাঁড়িয়ে থাকব, তুমি আমাকে যেখানেই রাখো না কেন। কয়েক সেকেন্ড দুজনেই চুপ থাকল। তারপর রিয়া খুব ধীরে ধীরে বলল, আমি বিশ্বাস করতে জানি না। আদিত্য হালকা হাসির সাথে বলল, আমি অপেক্ষা করে নেব, যত সময়ই লাগুক না কেন। রিয়া প্রথমবারের মতো নিজের কাছে এটা স্বীকার করল যে সে এই মানুষটার কাছ থেকে দূরে থাকতে পারবে না, আর পুরো জীবনে প্রথমবারের মতো সে নিরাপত্তা, সম্মান এবং আপনজন একই জায়গায় পেয়েছিল। 2 পা এগিয়ে গিয়ে সে বলল, আমি চেষ্টা করব। আদিত্যের চেহারায় সেই হাসি ফুটে উঠল যা সে বছরের পর বছর কারো জন্য হাসেনি। রিয়া খুব আলতো করে তার সাথে হাত মেলাল, কিন্তু সেই আঙুলগুলোর মুঠোয় পুরো ভবিষ্যৎ বদলে দেওয়ার শক্তি ছিল। সেই মুহূর্তে বেকারিতে শুধু 2 জন মানুষ ছিল, একটি গরিব মেয়ে যে নিজেকে নতুন করে গড়ে তুলেছিল, আর একটি বড়লোক ছেলে যে প্রথমবারের মতো কাউকে মন থেকে গুরুত্ব দিয়েছিল।